আসসালামু আলাইকুম। তো এখন আমরা দেখব যে এডিটোরিয়াল কালকের ডেইলি স্টারে দুটো ভালো ভালো আর্টিকেল দেখলাম, তো এগুলো এখন আমরা দেখব। তো প্রথম ক্লাসে বলছে হাউ টু ব্রিজ এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট ইন বাংলাদেশ, অর্থাৎ এই যে এডুকেশন এবং এমপ্লয়মেন্টের মধ্যে সেতু বন্ধন কীভাবে করবো আমরা। তো এটা আর কি লিখছে ফাহমিদা খাতুন, তিনি হচ্ছে সিপিডির এক্সিকিউটিভ ডিরেক্টর হয়ে আছেন এখন। আচ্ছা, তো এখানে বলছে যে বাংলাদেশের যে এই যে অপরচুনিটি যেটা আছে, এরকম সবার জন্য একটা অপরচুনিটি ক্রিয়েট করা, যথেষ্ট অপরচুনিটি ক্রিয়েট করা। তো এটা হচ্ছে এখন একটা ইকোনমিক প্রবলেমের বাইরে চলে গেছে। এর জন্য বলছে যে মুভড ফার বিয়ন্ড অ্যান্ড ইকোনমিক কনসার্ন। তো বলছে যে এখানে এটা এখন আমাদের পলিটিক্যাল এবং সোশ্যাল চ্যালেঞ্জ হয়ে গেছে একটা। তারপর পারসিস্টেন্ট অ্যান্ড হাই রেটস অফ ইয়থ এমপ্লয়মেন্ট, অর্থাৎ যে একটা পারসিস্টেন্ট বলতে পারে ধারাবাহিক বোঝায় আর কি। তো এটা হচ্ছে একটা আমাদের যে ডিপ, এটা এটা আর কি যে পারসিস্টেন্ট যে আমাদের আনএমপ্লয়মেন্ট, এটা দেখায় যে আমাদের যে সিস্টেমের যে এক্সপোজ করে আমাদের যে এই স্ট্রাকচারাল গঠনগত যে একটা এখানে সমস্যা আছে, দুর্বলতা আছে, সেটা এখানে এক্সপোজ করে। তো যেটা বলছে যে আমাদের এখানে গ্রোথ আর কি হচ্ছে ঠিকই, কিন্তু এখানে আপনার হচ্ছে না, ওই যে মোর জবস ক্রিয়েট হচ্ছে না। ফেইল টু ট্রান্সলেট ইটস গ্রোথ ইনটু মোর জবস। আচ্ছা, বলছে যে এখান থেকে আমরা বেনিফিট হওয়ার পরিবর্তে দেখা যাচ্ছে যে এরকম কোটি কোটি আরও ইয়াং পিপল তৈরি হচ্ছে যারা এরকম প্রোডাক্টিভ ওয়ার্ক থেকে দূরে থাকতেছে, এক্সক্লুডেড ফ্রম প্রোডাক্টিভ ওয়ার্ক। তারপর হচ্ছে বলছে হুইচ ক্রিয়েটস ফ্রাস্ট্রেশন, যেটা হতাশা তৈরি করে, এবং হচ্ছে আন্ডারমাইন্স, যেটা হচ্ছে কি দুর্বল, মানে এটাকে হচ্ছে অর্থাৎ এটা আমাদের গ্রোথটাকে আন্ডারমাইন করতেছে। তারপর হচ্ছে ইফ দিস ডিসকানেক্ট কন্টিনিউস বলে যদি চলতে থাকে, ইট উইল জেপার্ডাইজ, মানে হচ্ছে হুমকির মুখে ফেলা বাংলাদেশের লং টার্ম ডেভেলপমেন্ট ট্রাজেক্টরি, অর্থাৎ আমাদের ট্রাজেক্টরিটাকে তারা কি করবে, লং টার্ম এটাকে আর কি হুমকির মুখে ফেলবে। এবং ইরোড মানে হচ্ছে কোনো কিছু ক্ষয় করা বা দূরে সরিয়ে রাখা, এরকম আর কি। তো হচ্ছে এটাকে আমাদের ডেভেলপমেন্টটাকে যে আমাদের ইরোড দ্য ভেরি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড দ্যাট শুড হ্যাভ বিন ওয়ান অফ দিস গ্রেটেস্ট স্ট্রেংথ। বলছে আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আছে, যেটা আমাদের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্ট্রেংথ, সেটাকেই দূরে সরাই দিবে বা সেটারই ক্ষয় করবে যদি এটা চলতে থাকে এরকম। তারপর বললো যে এখানে যে বিবিএস এর যে তথ্য আর কি, ওটা যে আপনার যে লেবার ফোর্স সার্ভে হয়েছিল 2024 সালে, সেখান থেকে বলছে কিছু তথ্য দিছে এখানে, যে এখন হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট 2024-এ হচ্ছে 3.66। আর এর মধ্যে হচ্ছে আপনার যারা লিটারেট ব্যক্তি, তাদের মধ্যে তারা হচ্ছে 4.17% আনএমপ্লয়েড আছে। আর যারা হচ্ছে শিক্ষা তো নাই, তারা হচ্ছে 1.39% আনএমপ্লয়েড আছে। আর এগুলোর মধ্যে দেখছে যারা হচ্ছে এরকম অনেক তরুণ, 15 থেকে 29 বছর বয়স, এদের মধ্যে আপনার আনএমপ্লয়মেন্টটা অনেক বেশি, 8.07, অর্থাৎ এরাই সবচেয়ে বেশি আনএমপ্লয়েড আছে। এবং আরও এখানে দেখছে যে হচ্ছে যারা এরকম ইয়াং পিপল আছে কিন্তু দেখা যাচ্ছে কোনো প্রকার ট্রেনিং এডুকেশন নাই, তাদের মধ্যে আবার বেকারত্ব আরও বেশি, 20.3% এখানে বলছে। আর মোট আপনার বেকার হচ্ছে এখানে 26.24 লাখ হচ্ছে এখন আনএমপ্লয়েড আছে মোট। তো এখানে আর কি বললো যে এই যে একটা মিস ম্যাচ আছে আমাদের এডুকেশন এবং লেবার মার্কেটের মধ্যে, লেবার মার্কেট নিডসের মধ্যে। তো বলছে যে আমাদের এডুকেশন সিস্টেমটা তো এমফেসাইজ করে কোথায়, ডিগ্রির উপরে এমফেসাইজ করে, রাদার দেন প্র্যাকটিক্যাল জব রেডি স্কিলস, হুইচ লিভস মেনি গ্রাজুয়েটস উইদাউট দ্য কম্পিটেন্সিস এমপ্লয়ার্স এক্সপেক্ট। বলছে যে এটা আমাদের যে যে বলছে এমপ্লয়ার্সরা যেটা এক্সপেক্ট করে তাদের যে ক্যান্ডিডেটগুলো হবে অনেক স্কিল হবে, জব রেডি হবে, প্র্যাকটিক্যাল হবে, যেটা আর কি পারছে না বাংলাদেশের এই সিস্টেমটা তৈরি করতে। তো বলছে যে এরকম যারা এমপ্লয়ার্স বা চাকরি দেয়, তারা বলছে যে তারা প্রায় এরকম দেখে যে টেকনিক্যাল কোনো স্কিল নাই ওদের, বা ডিজিটাল লিটারেসি নাই, এই কারণে আর কি যোগ্য তারা ক্যান্ডিডেট পাচ্ছে না। আর পাশাপাশি যে টেকনিক্যাল এবং ভোকেশনাল যে আপনার ইনস্টিটিউটগুলো আছে, এগুলোতে দেখা যায় যে অনেক এটা হচ্ছে আন্ডার ফান্ডেড, অর্থাৎ কম ফান্ড করা হয় সেখানে, বা আউটডেটেড হয়ে গেছে, অথবা সেখানে হচ্ছে উইকলি লিঙ্ক টু ইন্ডাস্ট্রি, অর্থাৎ হয়তো ইন্ডাস্ট্রি মানে আছে যন্ত্রপাতি, কিন্তু যেগুলো হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির সাথে খুব একটা রিলেশন নাই। আচ্ছা, এই জন্য হচ্ছে বলছে যে অপরচুনিটিগুলো আমরা তৈরি করতে পারতেছি না। তারপর হচ্ছে বলছে যে আরও কি আছে এখানে সমস্যা। তো এখানে বললো যে আরও একটা সমস্যা হচ্ছে আমাদের এখানে সবাই সরকারি চাকরির পেছনে ছোটে। এই যে যেটা হচ্ছে বলছে সবাই হচ্ছে সরকারি চাকরি অনেক স্টেবলভাবে স্টেবিলিটি দেয় আর কি, তারপর পরিচিতি দেয়, এগুলো বলছে। আর
প্রাইভেট সেক্টরটা কেমন, এখানে হচ্ছে কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে এরা এখন হচ্ছে হাই কোয়ালিটি এরকম জব আর কি হাই কোয়ালিটি এরকম জব তৈরি করতে পারতেছে না। যারা হচ্ছে ইন্ট্রান্স বা যারা নতুন চাকরি ঢুকতেছে এদের জন্য খুব বেশি পরিমাণ জব ক্রিয়েট করতে পারতেছে না, কারণ যে গত কয়েক বছর ধরে এরকম ইকোনমি হচ্ছে আমাদের স্ট্যাগনেন্ট অর্থাৎ একটা স্থির অবস্থায় আছে, যেখানে আমাদের খুব বেশি আমরা ইনভেস্টমেন্ট পাচ্ছি না। এবং আমাদের অবশ্যই রেগুলেটরি শর্টকামিং আছে, যেমন আমাদের ধরেন স্কিল লোকজন নাই, তারপর যে লজিস্টিক্সে সমস্যা, তারপর হচ্ছে পলিটিক্যাল স্টেবিলিটি নেই, যার কারণে এগুলো মেলা কিছু সমস্যার কারণে এই আপনার প্রাইভেট সেক্টরটাও গ্রো করতে পারছে না। তার বলছে যারা যদিও এরকম চাকরিতে ঢুকছে তারা এরকম লো পেইং, তারপর হচ্ছে ইনসিকিউর এমপ্লয়মেন্টে আছে, আর এরা অনেক আর কি কম আর কি কি বলে বেনিফিট বা হচ্ছে আপনার স্যালারি পায়, যা দ্বারা তারা তাদের ভবিষ্যৎ তৈরি করতে পারবে, এরকম সম্ভব হয় না আর কি। তারপর আরও এদিকে সমস্যা আছে যে হচ্ছে আপনার যে রুরাল আরবানের যে সমস্যা, যে ইনইকুয়ালিটি আর কি, তারপর ডিজিটাল ডিভাইড, তারপর হাই ইনফরমালিটি আছে, তারপর ওমেনদের সমস্যা হচ্ছে এরা বাইরে বাইরে সেভাবে বের হতে পারে না, বা বাসায় তাদের হচ্ছে যে আনপেইড কেয়ার রেসপন্সিবিলিটি, অর্থাৎ তারা যে হচ্ছে এরকম টাকা না নিয়েই তাদের সংসারে কাজকর্ম করছে বা শিশুকে দেখাশোনা করছে, তো এসবের কারণে তারা হচ্ছে সমাজের যে প্রোডাক্টিভ কাজের যুক্ত হতে পারছে না। এটা একটা করতে মোবিলিটি একটা সমস্যা, সব জায়গায় তাদের করতে পারে না, একটা সমস্যা। তো এখন যে আপনার গ্লোবাল চেঞ্জও কিন্তু এখন হচ্ছে, তো গ্লোবাল চেঞ্জের কারণেও দেখা যাচ্ছে একটা এই জব মার্কেটে একটা সমস্যা তৈরি হচ্ছে, কারণ যে এখন সবাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপর হচ্ছে লেবার মার্কেটে সব জায়গায় রিশেপিং হচ্ছে, ডিজিটাইজেশন হচ্ছে, তারপর এর কারণে অনেকে আছে সবাই হচ্ছে এরকম টেকনিক্যাল স্কিলের অভাবের কারণে তারা চাকরি ঢুকতে পারছে না। তারপর দেখা যাচ্ছে এটা অনেক বড় সমস্যা আর কি। তো এই সমস্যার কারণে কি হতে পারে যে আমরা অনেক চাকরিও হারাতে পারি, আবার যারা এরকম চাকরিদাতা চাকরি জন্য লোক খুঁজছে তারাও এরকম হয়তো বা এমপ্লয়ি পাবে না। হচ্ছে মানে এখন যে ইন্টারিম সরকার আসে তারাও কোনো এরকম দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। তো এর কারণে দ্য অ্যাবসেন্স অফ প্রোঅ্যাক্টিভ, প্রোঅ্যাক্টিভ মানে হচ্ছে যেটাকে আমি কোনো একটা কিছু ভাবছি, ভেবে তার জন্য আমি একটা প্রতিরোধ ব্যবস্থা নিছি, এটাই হচ্ছে প্রোঅ্যাক্টিভ। অর্থাৎ অ্যাক্টিভের যে আগে যেটা আর কি হয় সেটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ, ঠিক আছে, অ্যাক্টিং ইন অ্যাডভান্স। আচ্ছা, তো হচ্ছে যে প্রোঅ্যাক্টিভ কোনো ইয়াও নেওয়া হয়নি, মেজার নেওয়া হয়নি এটার জন্য। আচ্ছা, এখানে প্রেসিং ইস্যু বলতে বোঝাচ্ছে যে যেটা অনেক আলোচনায় আসছে বা খুব সেটা সেটা আর কি খুব দরকারি, এটা হচ্ছে প্রেসিং ইস্যু। আচ্ছা, তারপর এই প্যারায় বললো যে বাংলাদেশের অবশ্যই ডেমোগ্রাফিক ডিভিডেন্ট আছে, এটা সুবিধা আমাদেরকে ইউজ করতে হবে, এটাকে ঠিকমতো ইউটিলাইজ করতে হবে, এবং যেসব আর কি টেকনিক্যাল তারপর হচ্ছে এডুকেশনাল ট্রেনিং ইনস্টিটিউশন আছে এদেরকে মডার্নাইজ করতে হবে, এদেরকে ইন্ডাস্ট্রির জন্য ইকুইপ করতে হবে। এবং বলছে যে ট্রেনিং আর কি সবাইকে সেই সব সেক্টর ট্রেনিং করতে হবে যেগুলোতে আর কি ডোমেস্টিক্যালি আর আপনার হচ্ছে গ্লোবালি যেগুলো ডিমান্ড আছে, যেগুলো আর কি এরকম বেশ ভালো গ্রোথ করছে, যেমন হচ্ছে আপনার কি এই যে আইসিটি একটা আছে, তারপর হেলথ কেয়ার, তারপর কেয়ার গিভিং সার্ভিসেস, রিনিউয়েবল এনার্জি, গ্রিন টেকনোলজিস, তারপর লজিস্টিক্স, তারপর হচ্ছে আপনার ট্রান্সপোর্ট সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এগুলো হচ্ছে আপনার, তারপর হচ্ছে অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং, এগুলো বেশ কিন্তু সম্ভাবনাময় শিল্প। তারপর এদিকে আরও আছে যেমন হচ্ছে বাংলাদেশের জন্য কী কী আছে, যেমন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি আছে, তারপর ফার্মাসিউটিক্যালস আছে, তারপর অ্যাগ্রো প্রসেসিং আছে, কনস্ট্রাকশন, তারপর ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস। তো এগুলোতে যদি ফোকাস করে তাহলে বাংলাদেশে একটা বড় এই জন্য আর কি উন্নতি করতে পারবে আর কি ফোকাস করলে, আর এই জন্য তাদেরকে একটা স্কিল একটা ফোর্স রেডি করতে হবে। ওকে, তারপর বললো সব সেক্টরগুলোকে রিফর্ম করতে হবে, এবং এটা হচ্ছে মেরিট বেসড করতে হবে, ট্রান্সপারেন্ট হতে হবে, যেটা আর কি কোনো এরকম পলিটিক্যাল লবিং টবিং চলবে না। তারপর হচ্ছে কোয়ালিফাইড এবং কম্পিটেন্ট ইন্ডিভিজুয়াল থাকবে সেখানে। তারপর এখানে বলছে প্রাইভেট সেক্টরে একটা বড় একটা রোল প্লে করতে পারে। তারপর হচ্ছে তারা অ্যাট্রাকটিভ জব করতে পারে এবং ট্রেন করতে পারে ইয়েদেরকে। তারপর হচ্ছে যে তারা সরকার যদি তাদের এরকম ট্যাক্স ইনসেন্টিভ দেয়, তো তাদের হচ্ছে আপনার ট্যাক্সটা একটু কমায় দেয়, তো তারা সেই ওই যে টাকাটা তাদের সেভ হইলো ওই টাকা দিয়ে কিন্তু তারা হচ্ছে নতুন নতুন তারা ট্রেন আপনার হচ্ছে যারা কর্মচারী আছে বা ইন্টার্ন থাকবে তাদেরকে কিন্তু তারা কি বলবো এটাকে ট্রেন করতে পারবে, যার ফলে পুরো কোম্পানিরই লাভ হবে, সরকারেরও একটা লাভ হবে আর কি পরে, মানে আর কি পরোক্ষভাবে। তো এভাবে তারা হচ্ছে আর কি করতে পারে। আর কি বললো, আর এই যে আপনার হচ্ছে
সাবসিডাইজ অ্যাপ্রেন্টিসশিপ, অর্থাৎ সরকারের সহযোগিতায় তাদেরকে একটা ট্রেনিংয়ের একটা অংশ সরকারে তাদের বিয়ার করলো, এটা করতে পারে আর কি। তারপর এখানে যে আপনার এন্টারপ্রেনারশিপ, এটাকে অনেক ভালো চোখে দেখতে হবে, তো যেটা এখন অনেকে দেখে না। তারপর হচ্ছে ইয়াং যারা ইনোভেটর তাদেরকে সহায়তা করতে হবে। তারপর বিজনেস ইনকিউবেটর আছে, এখানে একটা বিজনেস ইনকিউবেটর বলতে বোঝায় যারা হচ্ছে যে সমস্ত প্রতিষ্ঠান এরকম বিজনেসকে সহায়তা করে বা বিজনেসের জন্য প্রসারের জন্য কাজ করে, তারাই হচ্ছে বিজনেস ইনকিউবেটর। আচ্ছা, তাদেরকে সহায়তা করতে হবে। তারপর আর কি হতে পারে, ক্রিয়েট জব, পার্টিসিপেট মোর প্রোডাক্টিভিটি ইন ইকোনমি। আচ্ছা, ফাইনালি বাংলাদেশ মাস্ট কমিট টু এভিডেন্স বেসড পলিসি মেকিং, অর্থাৎ হচ্ছে আপনার এভিডেন্স বেসড যে পলিসি মেকিং আছে সেটা করতে হবে। তারপর হচ্ছে এমনি একটা পলিসি মেকিং করা যাবে না। তারপর মানে ক্রিয়েট জব, এটা ইনশিওর করতে হবে এবং অ্যাকুরেট ইনফরমেশন দিয়ে পলিসিটা সাজাতে হবে, নাহলে কিন্তু এরকম পলিসিটা ফ্র্যাগমেন্টেড হয়ে যাবে, অর্থাৎ কিছুটা ইমপ্লিমেন্ট করা যাচ্ছে, কিছুটা যাচ্ছে না, বা কিছুটা আইডিয়ার সমস্যা সেখানে হচ্ছে না। তো এরকম ফ্র্যাগমেন্টেড পলিসি নেওয়া যাবে না, সঠিক ইনফরমেশন দিয়ে আপনাকে ভালো একটা প্রোডাক্ট নিতে হবে। আর ইফেক্টিভ ডাটা সিস্টেম, এটা করতে হবে। তো এটাই এখানে ছিল। আর এরপর একটা আমরা দেখব। আচ্ছা, এরপর যেটা সেটা হচ্ছে আপনার হাউ বাংলাদেশের ইকোনমি ইজ ক্যানিবালাইজিং ইটস ওন ফিউচার। আচ্ছা, এই ক্যানিবালাইজিং বলতে বোঝায় যে কোনো একটা জিনিস যখন সজা থেকেই ভক্ষণ করে ফেলে তখন সেটাকে বলা হয় হচ্ছে ক্যানিবালাইজ। যেমন মানুষকে খায়, তারপর ড্রাগন যেমন ড্রাগনকে খেতে পারে, তো এটা হচ্ছে ক্যানিবালাইজ। তো এটা লিখছে হচ্ছে আপনার আবদুল্লাহ এ দেওয়ান, ইনি হচ্ছে বাংলাদেশ যে পরমাণু শক্তি কমিশন সেখানে সম্ভবত হচ্ছে সায়েন্টিস্ট ছিল, এখন হচ্ছে আপনার মিশিগান ইউনিভার্সিটিতে তিনি এমিরেটাস হিসেবে আছেন। তো তারা এটা দেখে বেশ ভালো আর্টিকেল লিখছেন তিনি। তো শুরু হলো এখানে যে হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার আমাদের যে বাংলাদেশের যে ইকোনমি, এটাকে কিন্তু তিনি বলেছিলেন যে এটা হচ্ছে একটা মার্কেট ইকোনমি। তো মার্কেট ইকোনমি বলতে আসলে কি বোঝায়, এখানে ধরেন সব কিছুই আর কি ফ্রি মার্কেটের মতো, সব কিছুই নিয়ন্ত্রণ হবে হচ্ছে মার্কেটের যে ডিমান্ড সাপ্লাই এগুলোর উপরে আর কি সব কিছু প্রাইস কম্পিটিশন এগুলোর মাত্রা নির্ভর করবে। তো এটাকে তিনি এরকম বলছিলেন, কিন্তু বলছে যে লেখক বলছে যে আর্টিকেল লিখছে তিনি বলছেন যে এখানে আসলে বাংলাদেশ কোনোভাবে একটা মার্কেট ইকোনমি না, কারণ এটা হচ্ছে একটা, তিনি এটাকে সংজ্ঞায়িত করছেন যে এটা হচ্ছে একটা কোথায় গেল, যে কারাপ্টিং ক্যাপিটালিজম, অর্থাৎ এখানে হচ্ছে ক্যাপিটালিজম চলে কিন্তু এটা হচ্ছে কারাপ্ট একটা সিস্টেম। তো যার কারণে এই কারাপ্ট সিস্টেমটা নিজেকে ধ্বংস করে দিচ্ছে। আচ্ছা, তো এখন এটা তিনি পরে আর কি ব্যাখ্যা করছে। তো এখানে দেখেন, তো এই প্যারায় তিনি বললো যে হচ্ছে এরকম, তিনি একটা তত্ত্বে বললেন, সেই তত্ত্বটার নাম হচ্ছে আপনার কোথায় গেল, এই যে ফাংশনাল ইনকাম ডিস্ট্রিবিউশন, সেটা হচ্ছে ফাংশনাল ইনকাম ডিস্ট্রিবিউশন থিওরি, যেটা হচ্ছে 60-40 থিওরি। তো এটাতে কি হয় যে যে ন্যাশনাল ইনকামটা আছে এটা 60% যারা শ্রমিক আছে তারা এটাকে ইউজ করবে, আর বাকি 40% হিসেবে থাকবে হচ্ছে আপনার হচ্ছে প্রফিট, তারপর ডেপ্রিসিয়েশন, তারপর হচ্ছে রিইনভেস্টমেন্ট, ইনোভেশন, বাকি 40% এটার জন্য থাকবে আর কি। আর মেইনলি 60% থাকবে হচ্ছে শ্রমিকদের জন্য আর কি। তো বলছে যে এই থিওরিটা অর্থনীতির জন্য অনেক ভালো, কিন্তু যে আমাদের দেশে যেটা আর কি চলে আর কি, তো এখানে হচ্ছে এই 60-40%টা কোনোভাবে এটা মানে করতে পারে না, মানে কি বলে এটাকে স্থায়ী হতে পারে না। তো বলছে যে হচ্ছে এই 60% ইভেন এ ক্যাপিটালিস্ট ক্যান বি ডিমড অ্যাজ এফিসিয়েন্ট, অর্থাৎ ডিম মানে হচ্ছে কোনো কিছু বিচার করা বা বিবেচনা করা, অ্যান্ড ইভেন কম্প্যাশনেট ওয়েন ইট কলাপসেস বোথ লেবার ওয়েলফেয়ার অ্যান্ড লং টার্ম গ্রোথ উইল ডিটোরেট। বলছে যে হচ্ছে ক্যাপিটালিস্ট সোসাইটিতেও এই 60-40 থিওরি যদি আমরা হোল্ড করতে পারি তাহলে একটা ভালো একটা গ্রোথ হবে, কিন্তু যে আমাদের যে সিস্টেম সেটা এটাকে করতে দিতে পারে না আর কি। আচ্ছা, তো ক্যাপিটালিস্ট সিস্টেম আপনার যে সিস্টেম সেখানে কি হয়, সেখানে হচ্ছে আপনার ফ্রি মার্কেট চলে এবং এখানে হচ্ছে আপনার যে তারা মানে মানুষ সেখানেই আর কি ইনভেস্ট করে যেখানে দেখা যায় যে হচ্ছে আপনার ইনসেন্টিভ বেশি পায় তারা বা রিওয়ার্ড বেশি পায়। তো এই তারা ব্যক্তিগত রিওয়ার্ডের আশায় হয়তো ইনভেস্ট করে, কিন্তু গোটা যে আপনার লাভটা সেটা কিন্তু পুরো সোসাইটি পায়। ধরেন আপনি একটা লাভের জন্য একটা বেকারি খুলছেন, তো বেকারিতে এখন হচ্ছে আপনার বেকারিতে আপনি সব কিছু বিক্রি করছেন, বিক্রি করার ফলে এখন দেখেন যে আপনি যে আপনার যে মানিটা কিন্তু আপনি স্থায়ী রাখেননি, আপনি এটাকে মার্কেটে রান করছেন, এই মার্কেটে রান করার ফলে আপনার কিন্তু পুরো মার্কেটের একটা আর কি উন্নতি হচ্ছে। তো এটাই হচ্ছে আপনার এই ইনভিজিবল হ্যান্ড বলে এটাকে, তো যেটার ফলে পুরো মার্কেট সিস্টেম বা আপনার অর্থনীতির উন্নতি হচ্ছে, এটা এখানে বলছে। তারপর আচ্ছা, তো এই প্যারায় বললো যে হচ্ছে যদিও আপনার যে প্রাইভেট এন্টারপ্রাইজগুলো বা প্রতিষ্ঠানগুলো এগুলো হচ্ছে আপনার সারফেসে এরা হচ্ছে
মানে বাইরে বাইরে এটা হচ্ছে কি করে অপারেট করে, কিন্তু বলছে যে ভেতর যে কোর লিভার্স, লিভার্স বলতে বোঝায় যারা হচ্ছে সঞ্চালক, অর্থাৎ মেইন যে আপনার যেটা কি বলা হয় যে উম, যে মেইন ড্রাইভার্সগুলো, এই ড্রাইভারগুলো আসলে কন্ট্রোল হচ্ছে কম্পিটিশন দ্বারা, আপনার হচ্ছে এগুলো কন্ট্রোল হচ্ছে না। এগুলো হচ্ছে আপনার কন্ট্রোল হচ্ছে কার দ্বারা, এগুলো হচ্ছে যে পলিটিক্যাল অ্যাক্সেস দ্বারা, কার কত অ্যাক্সেস আছে, তারপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসক্রিপশন, অর্থাৎ আপনার প্রশাসনের যে আপনার বিবেচনা তার উপর নির্ভর করতেছে। তারপর হচ্ছে এন্ট্রেন্স রেন্ট সিকিং। আচ্ছা, রেন্ট সিকিং বলতে বোঝায় যে কোনো একটা জিনিস থেকে, মানে কোনো একটা পলিসি থেকে নিজের আর কি স্বার্থ মতে সেখান থেকে আর কি প্রফিট আদায় করে নেওয়া, তো এটা হচ্ছে রেন্ট সিকিং। আর এন্ট্রেন্স বলতে বোঝাচ্ছে অর্থাৎ যেটা অনেক দিন ধরে এরকম গেঁথে আছে বা যেটাকে খুব সহজে সরানো যায় না। তো আমাদের যে এই যে মানসিকতা, যে কোনো একটা পলিসিকে নিজের স্বার্থে ব্যবহার করা, এটা আমাদের এখানে অনেক দিন ধরে গেঁথে আছে, এটাকে সরানো যাচ্ছে না, এটা বলছে, এই জন্য বলছে এন্ট্রেন্স রেন্ট সিকিং। আর বলছে যে লাইসেন্সিং, তারপর হচ্ছে প্রকিউরমেন্ট, অর্থাৎ প্রকিউরমেন্ট বলতে কোনো কিছু আর কি ইয়ে করা বোঝায়, কোনো কিছু অবটেইন করার যে হোল প্রসেস, সেটা হচ্ছে আপনার প্রকিউরমেন্ট বোঝায়। তারপর বলছে কাস্টম ক্লিয়ারেন্স, তারপর ট্যাক্সেশন, পোস্ট অপারেশনস, ল্যান্ড রেজিস্ট্রেশন অ্যান্ড ক্রেডিট অ্যালোকেশন, বলছে এগুলো সব ক্ষেত্রেই আপনাকে কি করতে হচ্ছে, একটা হচ্ছে ওই যে ইয়ে করতে হচ্ছে একটা, এগুলো হচ্ছে যে ব্যুরোক্রেটিক যে পাওয়ার আছে এবং যে পলিটিক্যাল প্যাট্রোনেজ, পলিটিক্যাল পৃষ্ঠপোষকতা আর হচ্ছে আপনার আমলাতান্ত্রিক পাওয়ার, এই দুটো দ্বারা কিন্তু সবকিছু কন্ট্রোল হচ্ছে। যার কারণে এখন কম্পিটিশনের উপরে উপরে কারো আর কি এরকম মার্কেট ডিপেন্ড করতেছে না, কার কত এরকম আমলার পাওয়ার আছে, কার কত পলিটিক্যাল পাওয়ার আছে, তার উপরে বিজনেস নির্ভর করতেছে। বলছে এখানে প্রাইসেস মে বি সেট ইন দ্য মার্কেট প্লেস, বাট এন্ট্রি, সার্ভাইভাল অ্যান্ড প্রফিটেবিলিটি ডিপেন্ড অন ইনফর্মাল পেমেন্টস, পলিটিক্যাল নেটওয়ার্কস অ্যান্ড নেভিগেটিং লেয়ার্স অফ এক্সট্রাকশন। আচ্ছা, তো বললো যে এখানে যদিও প্রাইসগুলো হচ্ছে আপনার মার্কেট প্লেসে সেট হচ্ছে, কিন্তু আসলে সেট হচ্ছে আসলে কোথায়, যে হচ্ছে এন্ট্রিতে আপনার হচ্ছে কার কি কত প্রফিট করবে বা কার কত হচ্ছে আপনার ভালো হবে, সেটা নির্ভর করবে কার কত আর কি এখানে পলিটিক্যাল নেটওয়ার্কস আছে, আর কে কত হচ্ছে এখানে ইনফর্মাল পেমেন্ট বা ঘুষ দিতে পারতেছে এর উপরে। আচ্ছা, এরপর বললো যে হচ্ছে এই 60-40টা এই জন্য আমাদের এখানে ইনস্ট্যান্টলি কলাপস করছে। তো এখানে এই জন্য এখানে 60%টা এখানে সাস্টেন করতে পারছে না, কারণ দেখা যাচ্ছে যে শ্রমিকরা তাদের বেতন পাচ্ছে না, কারণ তাদের যে মালিকগুলো আছে তাদের মালিকগুলোকে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে তাদের টাকা দিতে হয়। তো যার কারণে এই টাকাটা তারা তাদের শ্রমিককে দিতে পারছে না, এই জন্য শ্রমিকদের সমস্যা হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে তাদের যে এরকম 40% থাকবে মালিকদের, তো এটা হচ্ছে তারা হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে ব্রাইব দিচ্ছে, পলিটিক্যাল পার্টিকে ব্রাইব দিতে হচ্ছে। তারপর হচ্ছে আপনার এক্সটর্শন, তারপর হচ্ছে ওভার প্রাইসড কন্ট্রাক্ট, সিন্ডিকেট ফি, এগুলো ফি দিতেই দেখা যাচ্ছে যে ওই 40%ও তারা ইনোভেশন ইউজ করতে পারতেছে না বা ইনভেস্ট করতে পারতেছে না, যার কারণে দুই দিকেই লস হচ্ছে। তো মাঝখানে যারা হচ্ছে মধ্যপার্টি থাকে, এরকম পলিটিক্যাল পার্টি, তাদের এখানে লাভ হচ্ছে বেশি। তো যার কারণে বলছে যে এই সিস্টেমটা হচ্ছে একটা কারাপ্টিং আপনার হচ্ছে ক্যাপিটালিজম, যেখানে হচ্ছে আপনার এই কারাপশনটা একটা লিকেজ নয়, এটা লিকেজ নয়, এটা বলছে একটা ডমিনেন্ট প্রোডাকশন অফ ইনপুট, অর্থাৎ এটা একটা ইনপুটেরই একটা হচ্ছে আপনার, এটা হচ্ছে প্রোডাকশনের একটা ইনপুট এই কারাপশনটা। আচ্ছা, তো বললো ইন বাংলাদেশ কারাপশন ইজ সিস্টেমেটিক, বলতে একটা সিস্টেমেটিক এবং ফাউন্ডেশন, এটা হচ্ছে কাঠামোগতই একটা জিনিস। ইট স্ট্রাকচার্স ইনসেন্টিভস, অ্যালোকেটস রিসোর্সেস, ডিটারমাইন্স উইনার্স অ্যান্ড সাস্টেইনস পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট। বলছে যে আপনার হচ্ছে এই যে ব্যর্থতাটা, এই যে স্ট্রাকচারটা আমাদের ব্যর্থতার স্ট্রাকচার, এটা হচ্ছে আপনার রিসোর্সগুলো অ্যালোকেট করে, আবার কে উইনার হবে সেটাও ঠিক করে দেয়, আবার কে টিকে থাকবে সেটাও ঠিক করে দেয়, পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট সেটাও ঠিক করে দেয়। তো এই জন্য বলছে যে মার্কেট ফোর্সেস বিকাম সেকেন্ডারি, এখানে মার্কেট ফোর্সেস কোনো দাম নাই, অর্থাৎ যে এখানে ইনফর্মাল একটা ইয়া করতে পারবে, ইনফর্মাল যে পাওয়ার, সেটা এখানে হচ্ছে আপনার মেইন পাওয়ার। তো বলছে যে এখানে ইনএফিসিয়েন্সির কোনো দাম নাই, এখানে হচ্ছে আপনার কানেকশনের দাম আছে। আর ট্যাক্সেস এখানে বলছে যে এখানে রিলায়েবলি ফান্ড পাবলিক গুড, বলছে ট্যাক্স দ্বারা এখানে হচ্ছে পাবলিক গুড ফান্ড করা হয় না, ইনসাইড ডিলস ফান্ড পলিটিক্যাল লয়্যালটি। বলছে যে ভেতর থেকে যেসব হচ্ছে ডিল হচ্ছে মানে অনৈতিকভাবে, সেগুলো হচ্ছে সবকিছু নির্ধারক হয়ে দাঁড়ায়। বলছে গ্রোথ মে আকার, এরকম সমৃদ্ধি হতে পারে কিন্তু, বাট ইট রিমেইনস ফ্রাজাইল অ্যান্ড আনইভেন বিকজ ইট ইজ বিল্ট অন এক্সট্রাকশন রাদার দ্যান প্রোডাক্টিভিটি। বলছে যে গ্রোথ হতে পারে কিন্তু এটা অনেক দুর্বল এবং ফ্রাজাইল হয়ে যাবে, কেননা এটা হচ্ছে এটাকে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে গ্রোথটা, কিন্তু এটাতে কিন্তু প্রোডাক্টিভিটি না, যার কারণে এটা ফেল করে। বলছে যে বাংলাদেশ, এখানে বলছে যে বাংলাদেশের যে ডেনিম যে ইন্ডাস্ট্রি আছে, এই ইন্ডাস্ট্রি দিয়ে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে কতটা কারাপ্টেড একটা সিস্টেম। তো সেখানে বলছে একটা সিঙ্গেল একটা ডেনিম প্রোডাক্ট তৈরি করতে সেখানে 3,000 লিটার গ্রাউন্ড ওয়াটার লাগে, অর্থাৎ 3,000 লিটার ওয়াটার সেখানে লাগে।
তো বলছে এটা অন্যান্য দেশ হলে সেখানে অনেক এরকম অনেক কিছু করে পারমিশন নিতে হতো, অনেক দেখা যেত যে আমরা কোনো পরিবেশের ক্ষতি করছি না। কিন্তু বাংলাদেশে এখানে কি হচ্ছে যে কোনো ধরনের এখানে পারমিট লাগে না, এরকম কোনো মনিটরিং বা কমপ্লেন্স কিছু নাই। তো যার কারণে তারা হচ্ছে ইলিগালভাবে এরকম ডিপ ওয়েল করতেছে, করে গ্রাউন্ড ওয়াটারটা করে জিরো কস্টে, শুধুমাত্র তারা হচ্ছে কোনো ধরনের ক্লিয়ারেন্স ছাড়াই এই পানিগুলোকে ইউজ করছে এরকম ডেনিম বানানোর জন্য, যার কারণে পরিবেশের কিন্তু ক্ষতি হচ্ছে। কিন্তু এখানে সব কিছুই বলছে যে ক্যান বি ব্রট থ্রু ব্রাইবেরি, মানে এই সব কিছুই হচ্ছে আপনি ঘুষ দিয়ে সব কিনে নিতে পারবেন, পরিবেশের ক্ষতি হোক কারকে ক্ষতি হোক এটা দেখার কারো দরকার নাই। বলছে যে ডেনিম সেক্টরে, পরে এখানে দেখেন যে বলছে ডেনিম সেক্টরে যে ওয়েস্টগুলো উৎপন্ন হয়, তো এটা এই যে আপনার এটা থেকে রক্ষা করার জন্য আপনাকে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান বা ইটিপি আপনি এটা করতে পারেন। কিন্তু দেখা যায় যে হচ্ছে এই ইটিপি করা আপনার হচ্ছে এই ব্রাইব দেওয়া হচ্ছে অনেক আর কি সাশ্রয়, মানে আর কি ব্যয়বহুল। তো এই কারণে সবাই কি করে, ব্রাইব দেওয়াটাই হচ্ছে আপনার প্রায়োরিটাইজ করে ওভার দা এই যে আপনার ইটিপি, যার কারণে এটা ওভার আরও হচ্ছে পরিবেশটাকে দূষিত করছে। হচ্ছে যে এর ফলে কিন্তু অনেক সমস্যা হচ্ছে। কি সমস্যা হচ্ছে যে আপনার হচ্ছে যে যে টক্সিক কেমিক্যালগুলো আছে এগুলো হচ্ছে সব নদীতে মিশে যাচ্ছে, এবং যেটা আগে একটা ভালো একটা ইকোসিস্টেম ছিল নদীর মধ্যে, সেটা এখন একটা ওয়েস্টল্যান্ডে পরিণত হয়েছে। তাই মানে অক্সিজেন লেভেলস কলাপস করছে, তারপর ফিশ পপুলেশন ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, তারপর রিভার বেড বলতে বোঝায় যে মাটির যে তলানির যে জায়গাটা সেটা হচ্ছে আপনার রিভার বেডস, হচ্ছে অ্যাকুমুলেট টক্সিক স্লাজ। আচ্ছা, স্লাজ বলতে বোঝায় যে শিল্প কারখানা বা বিভিন্ন জায়গা থেকে যে একটা আপনার তরল এবং একটা সলিড মিশ্রিত যে হচ্ছে একটা সফট একটা স্লাইমি একটা পদার্থ, সেটা হচ্ছে স্লাজ। তো এটা হচ্ছে এখানে রিভার বেডসে সেটা অ্যাকুমুলেট হচ্ছে। তো সেই ওটা দিয়েই কিন্তু আবার দেখা যাচ্ছে যে যারা কৃষক তারা কিন্তু চাষ করছে, ফলে তাদের শস্যগুলো খাদ্যশস্য সব কিছু কিন্তু পলিউটেড হয়ে যাচ্ছে, কন্টামিনেটেড হয়ে যাচ্ছে, এবং আমাদের যে যে ফিশ লাইভ স্টক তারা ওই খাবারটাই খাচ্ছে, ফলে সবারই কিন্তু একটা টক্সিক একটা পরিবেশে তারা সবাই থাকছে, এবং এর ফলে নিউরোলজিক্যাল ডিজিজ, তারপরে স্কিন এলমেন্ট মানে হচ্ছে আপনার অসুস্থতা, তো এগুলো কিন্তু হতে পারে। তারপর হচ্ছে এদিকে ডাইজেস্টিভ কমপ্লিকেশনস হতে পারে। তারপর হচ্ছে আপনার এখানে বলছে যে হচ্ছে দিস ইজ নট এ আপনার হচ্ছে মার্কেট ফেলার, এটা কি, ইট ইজ এ ইনভায়রনমেন্টাল প্লান্ডার ম্যাসকারেডিং অ্যাজ ইন্ডাস্ট্রি। বলছে যে এটা একটা ইনভায়রনমেন্টাল একটা হচ্ছে প্লান্ডার, অর্থাৎ ইনভায়রনমেন্টাল একটা দস্যুতামি, বা এটা হচ্ছে লুটতরাজ, যেটা হচ্ছে ম্যাসকারেডিং মানে হচ্ছে ছদ্মবেশে থাকা, যেটাকে ছদ্মবেশে আমরা বলতেছি এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রি, কিন্তু এটা আসলে ভেতরে একটা কি, যেটাকে ছদ্মবেশে একটা ডাকাতের মতো, যেটা পরিবেশকে ক্ষতি করছে আর কি, এরকম ম্যাসকারেড মানে ছদ্মবেশ, যেটাকে ছদ্মবেশে আর কি আমরা ইন্ডাস্ট্রি বলছি। বলছে যে হচ্ছে ওয়ার্ল্ড হচ্ছে আপনার হচ্ছে ইনএক্সপেন্সিভ ডেনিম উপভোগ করে, অর্থাৎ মানে আমরা অন্য দেশে একটা কম দামি একটা হচ্ছে ডেনিম আমরা হচ্ছে এক্সপোর্ট করতে পারছি, কিন্তু বলছে যে এটার মূল্য আসলে কম দাম না, কারণ এটা হচ্ছে আমরা পে করছি যে কি দ্বারা, এটা হচ্ছে আমরা বাংলাদেশে যে পয়জন রিভার, আমরা রিভারগুলোকে পয়জন করে ফেলে দিলাম, তারপর ডিপ্লিটেড অ্যাকুইফায়ার্স, তারপর হচ্ছে আমরা আমাদের জল যে ইকোসিস্টেম সেটাকে ক্ষতি করে ফেললাম, তারপর ডিগ্রেডেড হলো আমাদের মাটিকে ক্ষতি করে ফেললাম, আমরা হিউম্যান যে আপনার লাইফ সেটাকেও আমরা ক্ষতি করে ফেললাম। তো এই যে এত ক্ষতির বিনিময়ে আমরা ডেনিম প্রোডাক্টটা অন্য দেশে এরকম সস্তায় সেল করতে পারছি। তো বলছে এটা কিন্তু যদিও মনে হয় যে এটার মানে টাকার মূল্য কম, কিন্তু আসলে এটার আসল মূল্য কিন্তু অনেক বেশি, এটা আমরা আমাদের জীবন দিয়ে কিন্তু এটাকে আমরা আর কি সেল করছি, এরকম জিনিসটা হয়ে যাচ্ছে। তো বলছে যে এরকম, এই জন্য বলছে যে ডেনিমটা হচ্ছে আমাদের একটা মেটাফোর অফ কারাপ্টিং ক্যাপিটালিজম। আচ্ছা, তারপর হচ্ছে এখন এখানে যে বলছে যে এই যে আপনার এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন হচ্ছে, এর কারণে কিন্তু আমাদের যে বে অফ বেঙ্গলে বঙ্গোপসাগরে 80% আপনার হচ্ছে ফিশ প্রোডাকশন কিন্তু গত 7 বছরে কমে গেছে, যেটা আর কি দেখায় যে আমরা কিভাবে আমরা নিজেদের ক্যানিবালাইজ করছি, নিজেদের ইকোনমিকে আমরা নিজেরাই ক্যানিবালাইজ করছি এই আপনার হচ্ছে এই কারাপশনটা দ্বারা। আচ্ছা, তারপর হচ্ছে বলছে ইন বাংলাদেশ কারাপশন পালভারাইজেস ইন অল দিস পিলার। বলছে যে বাংলাদেশের যে কারাপশন সিস্টেমটা চালু আছে, এটা পালভারাইজ মানে কোনো কিছুকে মাটির সাথে মিশে দেওয়া বা একদম গুঁড়া করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, এরকম আর কি। আমাদের যে এরকম সোশ্যাল ট্রাস্ট, ইনোভেশন, তারপরে ইনভেস্টমেন্ট, এই সব কিছুকেই পালভারাইজ করতেছে হচ্ছে আপনার এই আপনার কারাপশন ক্যাপিটালিজমটা। বলছে এই সিস্টেমটা আমাদের সব কিছু ধ্বংস করে দিচ্ছে। আমরা এখন হচ্ছে এরকম লেবাররা তাদের রাইট পাচ্ছে না, কারণ মালিকরা বিভিন্ন জায়গায় যে তাদেরকে করতে হচ্ছে, বিভিন্ন ইনফর্মাল পেমেন্ট করতে হচ্ছে, তারপর হচ্ছে মালিকরাও ইনভেস্ট করতে পারতেছে না, কারণ হচ্ছে রেন্ট সিকিংয়ের জন্য তারা হচ্ছে তারা হচ্ছে টাকাটা তাদেরকে দিতে হচ্ছে। তারপর হচ্ছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন হচ্ছে না, কারণ হচ্ছে এরকম যে ইনফরমেন্স যেগুলো আপনার হচ্ছে এনভায়রনমেন্টাল ল যেগুলো সেগুলো হচ্ছে এনফোর্স করা অতটা তার গুরুত্ব দেওয়া হয় না।
তো ইনোভেশন কোলাপস করছে কিভাবে? কারণ হচ্ছে সবাই হচ্ছে এরকম পাওয়ার দ্বারাই সব কিছু করতেছে, ক্রিয়েটিভিটি দ্বারা কিছু করতেছে না। তারপর হচ্ছে ইনস্টিটিউশন ট্রাস্ট কোলাপ হচ্ছে, কারণ সবাই এখন দেখতেছে যে হচ্ছে কোনো কিছুর জন্য একটা টাকা দিয়ে সব কিছু পারমিশন পাওয়া যায়, যার কারণে সবার মধ্যে আর একটা বিশ্বাসও কাজ করছে না। তো এই যে পুরো সাইকেলটা, এটা হচ্ছে একটা কারাপশন ব্রিডস ইনএফিসিয়েন্সি, এইভাবে হচ্ছে কারাপশন একটা ইনএফিসিয়েন্সি তৈরি করে আমাদের মধ্যে। Then also finally the future collapses because the nation somehow in broad daylight and in the dark of night cannibalizes nearly all of its productive resources. বলছে এরকম দিন দুপুরে বা রাতে সব যে কোনো সময়ই এই হচ্ছে আপনার যেভাবেই হোক এই যে আপনার সিস্টেমটা এটা হচ্ছে পুরোটাই ফেল করছে, কারণ আমাদের যে প্রোডাক্টিভ যে রিসোর্সগুলো আছে সবগুলো আমরা নিজেরা খেয়ে ফেলছি বা হচ্ছে ধ্বংস করে ফেলছি। সেটা হোক ওশন হোক বা গ্রাউন্ড ওয়াটার হোক বা পিপল হোক, সব কিছু আমরা ধ্বংস করে ফেলছি। তো বলছে যে এখান থেকে হচ্ছে এই জন্য বাংলাদেশকে বলা হয় কোনো ক্যাপিটালিজম না বা মার্কেট ইকোনমি না, এটা হচ্ছে একটা ক্যানিবালিস্টিক ইকোনমি, যেটা হচ্ছে একটা কি বলা যায়, এটা হচ্ছে যে কারাপ্টিং ক্যাপিটালিজম। তো এভাবে আর কি লেখক কথা বলছে বাংলাদেশ নিয়ে। ধন্যবাদ।